সলভি অনামেশের পক্ষ থেকে আর একবার স্বাগত জানাচ্ছি সবাইকে। আমার কন্টেন্ট দেখে বা শুনে অনেকেরই বেশ ভালো লাগছে এবং একই সাথে অনেকেই বেশ ক্ষোভ প্রকাশ করছেন। আমি ক্ষোভটা মেনে নিয়েছি এই কারণেই, আমি বিশ্বাস করি সত্যি কথা তিতাও ভালো। আমি আজকে আরেকটা তিতা সত্যি কথা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমি কারো পক্ষ নিচ্ছি না, বিপক্ষেও যাচ্ছি না। আমার কাছে অ্যাজ এ ভিউয়ার বা একজন সচেতন মানুষ হিসেবে বা একজন বুদ্ধিবৃত্তি সম্পন্ন মানুষ হিসেবে আমার বিবেক আমাকে যেটা বলেছে, আমার অ্যানালাইসিস আমাকে যা দেখিয়েছে বা বুঝিয়েছে, আমি সেই কথাটাই আপনাদের সামনে শেয়ার করতে চাই। এখনকার টক অফ দ্য টাউন হচ্ছে রাফসান দা ছোট ভাই। আমরা জানি বেশ ফেমাস একজন কন্টেন্ট ক্রিয়েটর, বয়সে একেবারে তরুণ, অনেকেরই খুব প্রিয় ফুড ব্লগার। কেউ বা তাকে ফুড ব্লগার বলতে নারাজ, তিনি এন্টারটেইনার, হোয়াট এভার। তিনি এন্টারটেইনার হন অথবা ফুড ব্লগার হন, সেটা নিয়ে আমার কোনো দ্বিমত বা কোনো অ্যানালাইসিস এই মুহূর্তে দেবার মতো নেই। রিসেন্টলি তার ফ্যামিলি এবং তাকে নিয়ে কিছু ইস্যু তৈরি হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তার বিরুদ্ধে এই মুহূর্তে যে অ্যালিগেশনটা এসেছে তা হচ্ছে তার বাবা মার কথা বলা হচ্ছে, তার পরিবার হচ্ছে ঋণ খেলাপি। 2.5 থেকে 3.25 কোটি টাকার মতন ঋণ তাদের এখনো খেলাপি অবস্থা রয়েছে, তা তারা পরিশোধ করছে না। সেই কারণে তাদেরকে যথেষ্ট পরিমাণে গালবন্ধ করা হচ্ছে। আমার কথা হচ্ছে 2017 সাল থেকে রাফসান কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ করছে। এই লোনের ব্যাপারটি সম্ভবত কোভিডের আগের, আমি যতটুকু শুনলাম, তো কোভিডের আগের যদি হয়ে থাকে, তো কোভিড এবং কোভিড পরবর্তী সময়ে আরও 3-4 বছর রাফসান কাজ করেছে এবং এরই মধ্যে রাফসান মোটামুটি প্রায় 2+ মিলিয়ন সাবস্ক্রাইবার তৈরি করেছে ইউটিউবে, যা এক অর্থে আমাদের কমিউনিটিতে হিউজ। তো সেই হিসেবে রাফসানের একটা আলাদা আইডেন্টিটি তৈরি হয়েছে। প্রশ্ন হচ্ছে, রাফসানের বাবা যদি ঋণ খেলাপি হন, ইউটিউবের কোন ধরনের রুলসের ভেতরে সেখানে লেখা আছে যে ঋণ খেলাপির সন্তান কন্টেন্ট ক্রিয়েটর হতে পারবে না, ঋণ খেলাপির সন্তান নিজে উপার্জনে দামি কোনো কিছু কিনতে পারবে না, ঋণ খেলাপির সন্তান নিজের উপার্জনে কাউকে কোনো গিফট করতে পারবে না, এরকম কোনো কিছু ইউটিউবের রুলস অ্যান্ড রেগুলেশনসে লেখা আছে কিনা? আপনারা অবশ্যই এখন বলবেন যে ঋণ খেলাপি মানে হচ্ছে জনগণের টাকা মেরে খাওয়া, জনগণের টাকা, অ্যাজ ইফ এই জনগণের টাকা এতদিন ছিল না। সম্ভবত রাফসান এই কিছুদিন আগে তার বাবা মাকে একটা অডি A4 60 লাখ টাকা বা 70 লাখ টাকা গাড়িটাকে যারা 2.5 কোটি ভেবে ধরে নিয়েছেন, অডি মানি 2.5 কোটি, এরকম একটা ধারণা অনেকেরই নাই থাকতে পারে। যাই হোক, অডি A4 খুবই অডির সিরিজের প্রথম দিককার গাড়ি। ক্লাসিফিকেশন যদি করি, অডি A4, A6, A8, A8L, এরকম নানা রকমের বিষয় আছে, আমি সেই প্রসঙ্গে আর গেলাম না। তো যাই হোক, নিজের উপার্জিত, কষ্টে উপার্জিত, পরিশ্রমে উপার্জিত টাকা দিয়ে সে তার বাবা মাকে, তার ঋণ খেলাপি বাবা মাকে যদি কোনো উপহার দিয়ে থাকে, সেটা কি ইউটিউবের রুলস অ্যান্ড রেগুলেশনসের পরিপন্থী? একজন মানুষ তো ব্যাংকের কাছে ঋণ খেলাপি হয়, কিন্তু সে যখন বাবা মা হন, তিনি তো তার সন্তানের কাছে ঋণ খেলাপি নন, তিনি তার সন্তানের কাছে বাবা এবং মা। এমন একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে, তার বাবা বা তার পরিবার 2.5 কোটি টাকা এখন পর্যন্ত ব্যাংকে বুঝিয়ে দেননি, তাই রাফসানের কোনো কন্টেন্ট ক্রিয়েট করে সেই টাকা উপার্জনের এবং তা দিয়ে দামি কোনো কিছু কিনে তার বাবা মাকে দেওয়ার মতন কোনো এখতিয়ার নেই। এই বিষয়টা আসলে আমাদের মতন মানুষরা কি ভেবে দেখেন কিনা? ঋণ খেলাপির বিরুদ্ধে আমরা সবাই কথা বলবো, সবাই সোচ্চার, তাকে আমরা সার্বক্ষণিক বলবো যে আপনি ঋণ পরিশোধ করুন, আপনি আপনার যে কোনো কিছুর বিনিময়ে ঋণটা পরিশোধ করুন। এবং সেই জায়গাটা যদি ক্লিয়ার হয়ে যায় এবং তারা কিভাবে পরিশোধ করবেন, বাবা মা কিভাবে বা পরিবার কিভাবে পরিশোধ করবেন, এটা সম্পূর্ণ তাদের ব্যাপার। কিন্তু রাফসান যে সারা পৃথিবী ঘুরে ঘুরে ব্লগিং করে করে, ফুড ব্লগিং করে, ট্রাভেল ট্যুর করে টোরে যা ইনকাম করছে ইউটিউব থেকে, একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট ইনকাম করছে, সেখান থেকে তিনি যদি তার বাবা মার জন্য একটা অডি গাড়ি কিনে দেন, তাহলে এখানে আমি খুব বেশি অন্যায় দেখছি না। আমি ব্যক্তিগতভাবে আপনাদেরকে আজকে শেয়ার করি, রাফসানকে আমি অনেকদিন থেকে ফলো করি এবং রিসেন্ট 2-1 বছর থেকে আমি তার উপরে খানিকটা বিরক্ত হয়েছি অন্য কারণে। সেটা হচ্ছে, আমার কাছে মনে হচ্ছিল রাফসান কোনো একটা জায়গা থেকে তার যে এই 2+ মিলিয়ন সাবস্ক্রাইবার, এই জায়গাটা খুব বেশি হাইলাইট করে ফেলছেন, যেটাকে আমরা অন্য একটা শব্দ দিয়ে বলি শো অফ। একটা শো অফের ব্যাপার ছিল, খুব বেশি আই ক্যাচিং এর একটা ব্যাপার ছিল, সবার দৃষ্টি আকর্ষণের ব্যাপার ছিল, সার্বক্ষণিক একটা স্ক্রিন প্রেজেন্সের
ব্যাপার ছিল যে আমার উপরে ফোকাস রাখো, আমি সর্বেসর্বা, আমি দুর্দান্ত কোনো কিছু, এরকম একটা হয়তো ব্যাপার তার মধ্যে ছিল। আমি ধরে নিয়েছিলাম তার বয়স কম, তার মধ্যে এখনো ওই ধরনের ম্যাচুরিটি আসেনি, যদিও তিনি মনে করেন তিনি অনেকটাই ম্যাচিউরড, কিন্তু তারপর একটা বয়সের ব্যাপার থাকে। তো ওই জায়গা থেকে আমার মনে হয়েছে যে তার মধ্যে এখন ওই ভারী কি ব্যাপারটা আসেনি, যে কারণে তিনি কিছুদিন পরপরই আমরা দেখেছি মিস্টার বিস্ট থেকে শুরু করে পৃথিবীতে অনেকেই এরকম করে, সেই ট্রেন্ড তিনিও ফলো করেছেন। কিছুদিন পর তার সাবস্ক্রাইবারদের বিভিন্ন জিনিস গিফট করেছেন, এই মোটরসাইকেল দিচ্ছেন, এই মোবাইল ফোন দিচ্ছেন, নানা রকমের গ্যাজেট দিচ্ছেন, হোয়াট এভার। আমি জানি না এটা হয়তো বা কালচার, বাট আমি পার্সোনালি এই জায়গাটা খুব একটা পছন্দ করিনি, এবং এই কারণে আমি আমার পরিবারের মধ্যে, বন্ধু বান্ধবের মধ্যে গল্পে গল্পে জিনিসটা বলেছিলাম যে রাফসানের এই জায়গাটা আমার খুব একটা ভালো লাগছে না। এক ধরনের কেমন জানি সাবস্ক্রিপশন হয়ে যাচ্ছে বিনিময় প্রথার মাধ্যমে, এরকম একটা ব্যাপার দাঁড়িয়ে যাচ্ছিল আমার কাছে, যেটা ভালো লাগছিল না। হয়তোবা তার 3 মিলিয়ন সাবস্ক্রাইবার একটু দেরিতে হতো, কিন্তু এখন অনেকেই ধরে নেবেন যে বিনিময় টিনিময় করার কারণেই হয়তোবা এরকম 2+ হয়েছে। আমার কথা হচ্ছে ধীরে ধীরে হোক, কিন্তু এসব বিনিময় টিনিময়ের মাধ্যমে না করাটাই হয়তোবা ভালো ছিল। এটা হচ্ছে একেবারে আমার ব্যক্তিগত অপিনিয়ন। কিন্তু তাই বলে এই ছেলেটার পরিশ্রম, এই দৌড়াদৌড়ি, এই যে রাত জেগে এত কাজ করা, কন্টেন্ট ক্রিয়েশন টুকটাক আমিও করি। একটা ফুল টাইম জব করার পরে আমি কন্টেন্ট ক্রিয়েট করি, এবং আমি জানি কি পরিমাণ হ্যাসেল, কি পরিমাণ প্রেশার, কি পরিমাণ পরিশ্রম পরে একজন মানুষের। আর রাফসানের মতন যদি হয় যে প্রচুর পরিমাণে ট্যুর করতে হয়, অনেক বড় আকারে এই জিনিসগুলোকে প্রোভাইড করতে হয়, এবং প্রচুর সাবস্ক্রাইবারের স্বাদ মেটাতে হয়, তাহলে তো সেই প্রেশারটা বলাই বাহুল্য। এই জায়গা থেকে আমার কাছে জিনিসটা খারাপ লাগছে যে ও তো ওর অধিকার অনুযায়ী কাজ করছে, ও তো অনধিকার চর্চা করছে না। ওর বাবা মার ঋণ খেলাপের দায়, নৈতিক দায় ও নিতে পারে, কিন্তু ওর বাবা মার ঋণ খেলাপের আর্থিক দায় সরাসরি ওর নেয়ার কোনো কারণ নেই, যদি না বাবা মা তাকে বলে। রাফসান কেন কন্টেন্ট ক্রিয়েশন করবে? ও একটা ফালতু, ও বেশি চাপা মারে, ওইগুলা ভুয়া, পরিবার ভুয়া, ওর ভাই ভুয়া, ওর বাবা মা, সবাইকে এরকম অপমান করে, পরিবারকে এরকম অপমান করে কথা বলবার অধিকার আমাদের আছে কিনা? তার বিরুদ্ধে সবাই যেভাবে সোচ্চার হয়েছে, মনে হচ্ছে যেন ছেলেটারে এখনই পারলে প্যাকেট করে নরকে পাঠিয়ে দেওয়া হোক বা দোজকে পাঠিয়ে দেওয়া হোক। ব্যাপারটা ওরকম কিন্তু না। ওকে ওর কাজটুকু করতে দিন, ওকে এইভাবে ডিমোরালাইজড করবেন না। মনে রাখবেন, ইউটিউবের অফিসে গিয়ে বাংলাদেশের পতাকা প্রথমবারের মতো কিন্তু রাফসানি উড়িয়েছিলেন, এবং তিনি সেখানে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছেন। এই জায়গাটা, এই অনারটুকু তার প্রতি আমরা রাখি। তার পরিবার যত দ্রুত সম্ভব ঋণ পরিশোধ করুক, সেটা আমিও চাই, অবশ্যই আপনারাও চান, আমরা সবাই চাই। কিন্তু তাই বলে তার কন্টেন্ট ক্রিয়েশনে বড় ধরনের একটা ধাক্কা হবে, পারিবারিক ঋণের টপিক এনে সেখানে একটা ঘোট পাকানো হবে, এই কথাটি একদম ঠিক নয়। হ্যাঁ, অনেকে বলছেন যে তিনি যে এনার্জি ড্রিঙ্কটা শুরু করেছেন ব্লু, সেই ব্লুটা কোত্থেকে আসলো, এইসব টাকা পয়সা থেকে, আসলে কিন্তু ব্যাপারটা ওরকম না। তার যখন যথেষ্ট পরিমাণে আর্নিং হচ্ছে, যে কোনো ভালো কন্টেন্ট ক্রিয়েটর যারা, আপনারা যদি এই বিষয়গুলো সম্পর্কে যথেষ্ট জ্ঞান রাখেন, তাহলে কিন্তু আপনারা দেখবেন পৃথিবীতে অসংখ্য নজির আছে, এমনকি বাংলাদেশেও আছে। বড় বড় যারা স্পিকার, তারাও কিন্তু এই কথাগুলো বলেন তাদের কন্টেন্ট ক্রিয়েশনের মাধ্যমে, যে আপনি যখন সাবস্ক্রাইবার গ্রো করবেন, তখন কিন্তু এই শুধুমাত্র কন্টেন্টের উপরে নির্ভর করে বসে থাকবেন না। আপনারা চেষ্টা করবেন এই কমিউনিটি যখন দাঁড়িয়ে যাবে, তার মধ্যে ছোট্ট করে নিজের পছন্দ মতো একটা বিজনেস দাঁড় করাতে, যেন সেখানে আপনার বিজনেসটি আপনার কাস্টমার অটোমেটিক্যালি পেয়ে যায়, এবং সেটা হচ্ছে কোনো চিটিং বা কোনো কিছুর মাধ্যমে না। এমনিতেই আপনার যখন একটা কমিউনিটি বিল্ড আপ করবে, তখন তার মধ্যেই যেন আপনার সেলিং একটা পয়েন্ট তৈরি হয়, এবং আপনি সেখানে সেল করে আপনার বিজনেসটা প্রাথমিকভাবে দাঁড় করাতে পারেন। এটা কিন্তু খুব স্বাভাবিক এবং নর্মাল একটা ব্যাপার। এটা অনেকেই করেন, অনেক এক্সাম্পল রয়েছে মার্কেটে। জাতি হিসেবে আমরা কতটা বিবাদপ্রিয় এবং কতটা ঈর্ষাপরায়ণ, নতুন করে মনে হয় না এই কথাটা ব্যাখ্যা করবার প্রয়োজন আছে। যাই হোক, রাফসান এই পরিস্থিতি কাটিয়ে উঠুক। তারা বাংলাদেশের জন্য বিদেশি মুদ্রা কিন্তু ভালোই আনছেন, রেমিটেন্স যোদ্ধা, তাদেরকেও অবশ্যই আমরা বলতে পারি। তারা এই ধরনের পরিস্থিতি কাটিয়ে উঠুক, রাফসানের পরিবার ঋণমুক্ত হোক, রাফসানও যথেষ্ট ভালোভাবে নতুন করে গা ঝাড়া দিয়ে কাজ শুরু করুক। এই ধরনের পরিস্থিতি থেকে আমরা যতটুকু শিক্ষা নেয়ার আমরা শিক্ষা নেই, রাফসানও যতটুকু শিক্ষা নেয়ার ততটুকু শিক্ষা নিক। কতটা শো অফ করতে হবে, কতটা পাবলিকের সামনে নিজেদের পারিবারিক বা অন্যান্য বিষয়গুলো আনভিল করতে হবে, কতটুকু আড়ালে রাখতে হবে, এই ব্যাপারগুলো একটু মেকানিজম বোঝার প্রয়োজন আছে। তো যাই হোক, রাফসানের জন্য শুভকামনা তাদের জন্য যারা তার কড়া সমালোচনা করছেন। কিন্তু আমার কথা হচ্ছে, একটু আমরা সমালোচনা গঠনমূলক জায়গা থেকে করি এবং বিষয়গুলো বুঝবার চেষ্টা করি। অনেক অনেক ধন্যবাদ এই বিষয়টি মনোযোগ দিয়ে শুনবার জন্য। আপনাদের মতামত আপনারা কমেন্টে জানাতে পারেন। অনেক অনেক শুভেচ্ছা।